নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ বিশ্বাস। আমার স্টাডি মেলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। এবার আমি কোনো স্কুল বা একাডেমিকের জন্য ভিডিও বানিয়েছি, এবার বানিয়েছি আমি টোটালি কম্পিটিটিভ এক্সামের জন্য। যারা বিশেষ করে ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, এছাড়াও অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের আজকে আমি এই ভিডিও বা এর পরবর্তী যে ভিডিওগুলো তৈরি হবে সব ইন্ডিয়ান পলিটির উপরে তৈরি হবে। দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পলিটি। তোমরা সবাই ইন্ডিয়ান পলিটির জন্য সব থেকে ভালো যে বইটি, সেই বইটির নাম হচ্ছে এম লক্ষ্মীকান্ত। তোমরা সেই বইটি পড়ো, কিন্তু সেই বইটি ইংরেজি ও হিন্দিতে থাকায় বেশিরভাগ বাংলা মিডিয়ামের ছাত্র যারা ছোট থেকে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে এসেছো, তোমাদের ওই বইটি পড়তে খুবই অসুবিধা হয়। সেটা আমারও হতো। কিন্তু আমি এখন কি ভেবেছি, তোমাদের জন্য একটি ওই ইন্ডিয়ান লক্ষ্মীকান্ত মানে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্তের যে বইটি আছে, সেটি কি আমি আমার এই ভিডিও সিরিজগুলোর মাধ্যমে তোমাদের আমি বাংলায় বোঝাবো, যাতে বাংলা মিডিয়ামের ছাত্রদের সেই বইটি পড়তে সুবিধা হয়। এবং তোমার এই ভিডিওগুলির মাধ্যমে ইন্ডিয়ান লক্ষ্মীকান্তের যত লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমি বাংলায় বোঝাবো, টার্মস গুলো আমি বাংলায় বোঝাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো, বেশি কথা না বলে আমি ভিডিওটাকে বেশি বড় না করে মেন পয়েন্টে চলে যাই। তো ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্তের প্রথম চ্যাপ্টারটা তোমাদের কি থাকে জানো? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। দেখবে ভালো করে, ফার্স্ট চ্যাপ্টার যেটা হয় তোমাদের, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যদি আমি তোমাদের বাংলা বলি, এটা হচ্ছে ঐতিহাসিক পটভূমি। এখন তোমাদের ঐতিহাসিক পটভূমির কথাটা শোনার সঙ্গে সঙ্গে তোমাদের মনে আসতে পারে, এটা আবার কি? ঐতিহাসিক পটভূমিটা আবার কি? ঐতিহাসিক পটভূমি মানে ধরো যখন কোনো একটা ঘটনা ঘটে, সেই ঘটনা ঘটার পিছনে কিন্তু কোনো একটা নির্দিষ্ট একটা কারণ থাকে। সেই কারণটা দীর্ঘ অনেক দিনের ওই কারণের ফলে ওই ঘটনাটি ঘটে। তেমনি যখন আমাদের ভারতের সংবিধান তৈরি হয়েছে বা সংবিধান তৈরি হচ্ছে, সংবিধান কিন্তু একবারেই তৈরি হয়ে যায়নি যে ব্রিটিশরা আমাদের দেশকে স্বাধীন করে দিল বা সঙ্গে সঙ্গে সংবিধান তৈরি হয়ে গেল, এরকম কোনো বিষয় ছিল না। কিন্তু সংবিধান তৈরি করার জন্য আমাদের দেশের দীর্ঘদিনের একটা স্ট্রাগল বা দীর্ঘদিনের একটা পটভূমি ছিল। কি পটভূমি? কারণ আমাদের দেশে ব্রিটিশরা শাসন করেছিল 200 বছর, তোমরা সবাই জানো। সেই 200 বছর শাসন করার সময় ব্রিটিশরা যেই সব আইন মানে ল, অ্যাক্ট, চার্টার যেগুলো নিয়ে এসেছিল, সেগুলা সেই চার্টার, ল, অ্যাক্টে যে প্রভিশন গুলো ছিল, এবং দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশের যে সংবিধান নির্মাতারা ছিল, তারা পৃথিবীর সমস্ত দেশের প্রায় সংবিধানকে স্টাডি করেছে। সেই স্টাডি করে সেই সব সংবিধানের যেসব ভালো ভালো জিনিসগুলি আছে, যেগুলো আমাদের দেশে ইমপ্লিমেন্ট করলে হয়তো আমাদের ভালো হবে এই ভেবে, তারা সেই সব দেশে সে সংবিধানে সেই সব ভালো ভালো প্রভিশন গুলোকে নিয়ে এসে, এবং আমাদের দেশের 200 বছর ইংরেজ শাসনের যে প্রভিশন, ইংরেজের প্রত্যেকটি আইনের মানে নানা রকম আইনের যে প্রভিশন গুলো আছে, দুটোকে একসঙ্গে কম্পাইলেশন করে তৈরি হলো ভারতের সংবিধান। ঠিক আছে? ওই জন্য এটাকে বলেছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে সংবিধান তৈরির আগে ঐতিহাসিক পটভূমি, মানে সংবিধান তৈরির আগেকার ঘটনা এটা। ঠিক আছে? আগেকার ঘটনা এখানে এই চ্যাপ্টারের মাধ্যমে আমার ইংরেজদের তৈরি, মানে ইংরেজদের আসা, ইংরেজদের ভারতের শাসন করার থেকে ভারতের স্বাধীনতা অবধি ওরা যত আমাদের এখানে অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, প্রভিশন, ল পাস করেছে, সেগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানবো। ওই জন্য বলা হয় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই, তাহলে ইংরেজরা আমাদের দেশে আসলো কবে? ইংরেজরা একটা কোনো প্রশ্ন আসতে পারে, তাহলে ইংরেজরা আমাদের দেশে আসলো কবে, কেনই বা আসলো আমাদের দেশে, আর কি হিসাবে ইংরেজরা এসেছিল আমাদের দেশে? চলো ভারতবর্ষকে আক্রমণ করবো, ভারতবর্ষকে দখল করবো, এটাই কি তোদের ফার্স্ট টেন্ডেন্সি? এটা ছিল না। কোনো একটা শক্তির ফার্স্ট টেন্ডেন্সি এটাই থাকে না যে আমরা কোনো একটা শক্তিকে পরাজিত করবো। তাহলে ইংরেজরা আসলো আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রূপে। আমাদের দেশে ইংরেজরা আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির রূপে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা হচ্ছে ইংল্যান্ডের একটি প্রাইভেট কোম্পানি। যেমন আমাদের দেশে জিও, তোমার রিলায়েন্স, টাটা, এগুলো সব একটা প্রাইভেট কোম্পানি। তেমনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ব্রিটিশ স্টেট, মানে ব্রিটিশ দেশের একটি প্রাইভেট কোম্পানি। তা সেই প্রাইভেট কোম্পানি কবে প্রতিষ্ঠিত হলো? সেই প্রাইভেট কোম্পানি প্রতিষ্ঠিত হলো 1600 খ্রিস্টাব্দে। আমি দেখো লিখে দিয়েছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, ইআইসি। ইআইসি বলতে বোঝাচ্ছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হলো। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলো? 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হলো। কিসের জন্য প্রতিষ্ঠিত হলো? ওটা তাদের প্রতিষ্ঠিত মেন উদ্দেশ্য ছিল ভারতে এসে ব্যবসা করবে। ঠিক আছে? প্রথমেই তাদের উদ্দেশ্য ছিল না যে ভারতে এসে দখল করবে ভারতবর্ষকে। তা প্রথম উদ্দেশ্য ওদের 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলো, ব্যাস প্রতিষ্ঠিত হয়ে গেল। এবার কি করা যায়? এবার তোমাকে ভারতে আসতে হবে। কিন্তু একটা প্রাইভেট কোম্পানি অন্য কোনো বিদেশে এসে ব্যবসা করবে, তার তো একটা পারমিশন লাগবে। সেই দেশের একটা পারমিশন লাগবে। ধরো ধরো রিলায়েন্স, জিও টিও বলো, এরা কোনো বিদেশে আমেরিকায়, রাশিয়ায় গিয়ে ব্যবসা করতে চায়, তাতে ভারত সরকার থেকে তাকে পারমিশন দিতে হবে যে না, আমি ওই দেশে গিয়ে একটু ব্যবসা করবো।
ঠিক তেমনই ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ব্রিটিশের কোম্পানি, সে ভারতে এসে ব্যবসা করবে, তা ব্যবসা করার জন্য তাকে পারমিশন নিতে হবে। কার কাছে পারমিশন নিল? তৎকালীন সময় ইংরেজদের যে প্রধান মানে হেড অফ দ্য স্টেট কে ছিল? ব্রিটিশের হেড অফ দ্য স্টেট ছিল সেখানকার রানী। কে ছিল? রানী প্রথম এলিজাবেথ। ঠিক আছে, রানী প্রথম এলিজাবেথ কে যায় তারা রিকোয়েস্ট করলো, প্লিজ প্লিজ আমাদের ইন্ডিয়াতে পাঠানোর জন্য ব্যবস্থা করুন, আমরা ইন্ডিয়া থেকে একটু ব্যবসা করবো, প্রফিটের ব্যবসা করবো। তা রানী এলিজাবেথ রাজি হলো, ঠিক আছে যাও যাও তোমরা ইন্ডিয়ায় গিয়ে ব্যবসা করো। ঠিক আছে, তখন রানী এলিজাবেথ কি দিল? রানী এলিজাবেথ তাদেরকে একটি বিশেষ চার্টার বলে, মানে চার্টার মানে একটা আইন বা লাইসেন্স দিল এক কথা, ঠিক আছে, তাদেরকে লাইসেন্স দিল, যাও ঠিক আছে তোমরা ভারতে গিয়ে ব্যবসা করো। ব্যবসা করা শুরু করে দিল, ঠিক আছে, বলে দিল এখন তো ওরা ভারতে আসবে। যে এই যে চার্টারটা, এই চার্টারটি কি? এই চার্টারটা হচ্ছে একচেটিয়া বাণিজ্যের অধিকার। একচেটিয়া বাণিজ্যের অধিকার মানে মানে শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি একমাত্র ভারতে গিয়ে ব্যবসা করতে পারবে, অন্য কোনো কোম্পানি নয়। কেন তোমাদের প্রথমেই বলেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি প্রাইভেট কোম্পানি, তাই ব্রিটিশে তো একটাই শুধু প্রাইভেট কোম্পানি ছিল না, অনেক প্রাইভেট কোম্পানি ছিল, তার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা প্রাইভেট কোম্পানি। তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শুধু একচেটিয়া বাণিজ্যের অধিকার দিল, অর্থাৎ একমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশের একমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিরাই ভারতে গিয়ে ব্যবসা করতে পারবে, আর অন্য কেউ ব্যবসা করতে পারবে না। অর্থাৎ মনোপলি রাইট দিয়ে দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কে দিল? রানী প্রথম এলিজাবেথ, একটি চার্টার বলে, মানে একটা চার্টার অর্থাৎ লাইসেন্সের মাধ্যমে। ঠিক আছে, তারপরে ব্রিটিশরা ভারতে আগমন করলো। কত সালে আসলো ব্রিটিশরা ভারতে আগমন? 1608 সালে। তৈরি হলো 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভারতে আসলো ওরা 1608 সালে, অর্থাৎ 8 বছর পর ওরা ভারতে আসলো। কি হিসাবে আসলো? বাণিজ্যের জন্য আসলো। কোনো মিলিটারি নিয়ে আসে নাই, কোনো শক্তি নিয়ে আসে নাই যে ভারতবর্ষকে দখল করব। ওদের প্রথম উদ্দেশ্য ছিল বাণিজ্য করা, ব্যবসা, বিজনেস, ট্রেড। ঠিক আছে, তা বাণিজ্যের জন্য 1608 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসলো। ঠিক আছে, ভারতে আসলো, 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলো, 1608 খ্রিস্টাব্দে ভারতে আসলো, এবং 1665 খ্রিস্টাব্দ অব্দি ওরা মেইনলি ওদের মেইন মোটিভ ছিল আমরা ব্যবসা করবো ভারতে। ঠিক আছে, আমাদের কোনো টলিক্সের কোনো ইচ্ছা নেই, আমরা ব্যবসা করবো, পয়সা কামাবো, পয়সা নিয়ে আমরা নিজের দেশে চলে আসবো, অর্থাৎ ব্রিটেনে। তো 1665 খ্রিস্টাব্দে অবধি বাণিজ্যের কাজেই তারা লিপ্ত ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের মেন মোটিভ ছিল বাণিজ্যের কাজই করবো, শুধু ব্যবসা বাণিজ্যের কাজ করবো, আমরা কোনো যুদ্ধ টুদ্ধও করবো না, পলিটিক্সেও যাবো না। কিন্তু এই 1665 খ্রিস্টাব্দে একটা টুইস্ট হলো। কি টুইস্ট? 1665 খ্রিস্টাব্দে ইংরেজরা প্রথম দেওয়ানি লাভ করে। দেওয়ানি, দেওয়ানি মানে কি? দেওয়ানি মানে আমি ল্যান্ড রেভিনিউ তুলতে পারবো। দেওয়ানি কি? দেওয়ানি হচ্ছে রাজস্ব আদায় প্লাস দেওয়ানি বিচার। তা দেওয়ানি যে লাভ করে, এই দেওয়ানিটা কোথায় লাভ করে? এই দেওয়ানি লাভ করলো বাংলা, বিহার ও উড়িষ্যা, তিনটা প্রভিন্স। সেই তিনটা প্রভিন্সে ব্রিটিশরা 1665 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করলো বাংলা, বিহার, উড়িষ্যার উপর। দেওয়ানি বলতে কি বোঝাচ্ছে? রাজস্ব আদায়, যে এই তিনটা প্রভিন্সের থেকে ওরা রাজস্ব আদায় করতে পারবে। রাজস্ব আদায় বলতে রেভিনিউ কালেকশন। তাহলে ভাবো যে রেভিনিউ কালেকশন অধিকার কার থাকে? সরকারের থাকে, অ্যাডমিনিস্ট্রেটরের থাকে। রেভিনিউ কালেকশন অধিকার কিন্তু কোনো প্রাইভেট কোম্পানি থাকে না। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা প্রাইভেট কোম্পানি, বিদেশি প্রাইভেট কোম্পানি। সেই বিদেশি প্রাইভেট কোম্পানি 1665 খ্রিস্টাব্দে দেওয়ানি অধিকারে লাইসেন্স পেয়ে গেল, মানে দেওয়ানি কালেকশনের লাইসেন্স পেয়ে গেল। তাহলে রাজস্ব আদায়ের লাইসেন্স পেয়ে গেল একটা প্রাইভেট কোম্পানি। দেখো ভাবো কতটা ক্ষমতা পেয়ে গেছে ওরা, এখন রেভিনিউ কালেকশন করবে। প্লাস দেওয়ানি বিচার। দেওয়ানি বিচার মানে ওই যে রেভিনিউ কালেকশন করতে গিয়ে, অর্থাৎ ট্যাক্স কালেকশন করতে গিয়ে যদি কোনো আনফরচুনেট সিচুয়েশন আসে বা কেউ ট্যাক্স দিতে অস্বীকার করে, তাদেরকে দেওয়ানি বিচারের মাধ্যমে সাজাও দিতে পারবে। অর্থাৎ রেভিনিউ কালেকশনও করতে পারবো, কেউ যদি সেই রেভিনিউ দিতে অস্বীকার করে তাকে সাজাও দিতে পারবো। এটাই ছিল মেন মোটিভ, মানে এটাই ছিল দেওয়ানি মানে দেওয়ানি লাভের মেন পাওয়ার। আমি দেওয়ানিও টাকাও কামাই করব, টাকা যদি কেউ দিতে অস্বীকার করে বা টাকা যদি কেউ দিতে না পারে তাকে আমি সাজাও দিতে পারবো। সেটাই ছিল রাজস্ব আদায় প্লাস দেওয়ানি বিচার। এর ফলে কি হলো? ওরা তো দেওয়ানি লাভ পাওয়া গেল, দেওয়ানির অধিকার পাওয়া গেল 1665 খ্রিস্টাব্দে। এর ফলে এতদিন পর্যন্ত মানে 1608 থেকে 1665 অব্দি ব্রিটিশরা ছিল মেইনলি ট্রেডিং কোম্পানি, অর্থাৎ বাণিজ্যের কাজে লিপ্ত ছিল, ট্রেডিং কাজকর্মের মধ্যে লিপ্ত ছিল। এই অধিকারটা পাওয়ার পর ব্রিটিশরা কি হলো? একটি আঞ্চলিক শক্তি হিসাবে ব্রিটিশের উত্থান, আঞ্চলিক শক্তি, রিজনাল পাওয়ার হিসেবে উঠে আসলো। স্বাভাবিক, একটা অর্ধেক রাজতন্ত্রের ক্ষমতা পাওয়া গেল তারা, দেওয়ানির অধিকার পাওয়া গেল, রেভিনিউ তুলবো এখন সাধারণ মানুষের থেকে। তারা আঞ্চলিক শক্তি হিসাবে নিজেদের রাইজ করে উঠলো। এতদিন কিন্তু ওদের রাইজ ছিল না, 1608 থেকে 1665 অব্দি কিন্তু ওদের দেওয়ানির অধিকার ছিল না। তাহলে 1665 পর থেকে তারা দেওয়ানির অধিকার পেল, ও দেওয়ানির অধিকার পর থেকেই তারা আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের উত্থান করতে শুরু করলো। তাহলে বুঝতে পারছো? কিন্তু এই 1608 এইবার আরেকটা টুইস্ট হচ্ছে কি, 1665 থেকে ধরো
1665 থেকে এই শাসন কতদিন চললো? 1857 সাল অব্দি চললো। এই সনটা খুব ভালো করে মনে হবে, 1857, 1857। এখানে দেওয়ানির অধিকার পেলো, দেওয়ানির অধিকার পেলো 1857, অ্যাপ্রক্সিমেট 100 ইয়ার্স, মানে 100 বছর অব্দি তারা দেওয়ানির অধিকার লাভ করে গেল। 1857 খ্রিস্টাব্দে একটা টুইস্ট, আরেকটা টুইস্ট ঘটলো। কি টুইস্ট? মঙ্গল পান্ডে, হাল্লা বোল, সিপাহী বিদ্রোহ, এই সনের মধ্যেই ঘটনা ঘটলো 1857-তে। মহাবিদ্রোহ, যেটাকে আমরা ইতিহাস বইতে পড়ি মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহ ঘটলো 1857 খ্রিস্টাব্দে। সারা ব্রিটিশ পার্লামেন্ট ও ব্রিটিশ পার্লামেন্ট হইচই করে বসলো। এটা কি হলো ভারতে? কি হলো মানে কি হলো ভারতে? এটা পুরা ভারত জুড়ে মহাবিদ্রোহের আগুন, সারা ব্রিটিশদের মানে ভাঙা, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভেঙে ফেলানোর মতো অবস্থা, এইরকম বিদ্রোহ আগুন লাগলো 1857 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্ট যখন হই হই করে বসলো, যেটি কি হলো ভারতবর্ষে, যে একটা প্রাইভেট কোম্পানিকে এত বড় দেশের একটি শাসনভার দেওয়ার মানে কোনো মানে নেই, তাই না? একটা প্রাইভেট কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা প্রাইভেট কোম্পানি, সেই প্রাইভেট কোম্পানির হাতে ভারতবর্ষের মতো একটা বিশাল জনবহুল দেশের ক্ষমতা আমরা দিয়ে দিলাম। আর তারা সেই ক্ষমতা সামলাতে পারলো না, বা কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন সামলাতে হয় সেই প্রাইভেট কোম্পানি সামলাতে পারলো না, সেই তার জন্য বিদ্রোহ দেখা গেল 1857 খ্রিস্টাব্দে, মহাবিদ্রোহ ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি ভারতীয়দের। তখন ব্রিটিশ পার্লামেন্ট যখন হইচই করে বসলো, বা ব্রিটিশদের মধ্যে যখন হইচই করে আসলো যে না, এরকম তো চলতে পারে না, এটা বহুত খারাপ কাজ হয়ে গেছে, এইভাবে যদি চলতে থাকে যে ব্রিটিশদের হাতছাড়া হয়ে যাবে ভারতবর্ষ। তখন কি করলো 1857-তে, 1858-তে ব্রিটিশ সরকার, ব্রিটিশ গভর্নমেন্ট ভারতের শাসনভার সরাসরি নিজের হাতে নিয়ে নিল। অর্থাৎ কি বুঝলাম, এতদিন অবধি ভারতের শাসনভার কার হাতে ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। বুঝালাম তোমাদের, 1608 আসলো, 1665 সে দেওয়ানি লাভ করলো, এবং 1665 থেকে 1858 অবধি তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে গেছে। ব্রিটিশরা কিন্তু, ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ গভর্নমেন্ট সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করেন। ব্রিটিশ পার্লামেন্ট ইনডাইরেক্টলি ভাবে ভারতের শাসন করেছে, ডাইরেক্টলি শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ ধরো এটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট কাদের দ্বারা শাসন করলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর। কাদের উপর? ইন্ডিয়ার উপর। তা ডাইরেক্ট কিন্তু এরা শাসন করেনি ইন্ডিয়ার উপর। কারা শাসন করছে? ডাইরেক্ট শাসন করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু পিছনে তার কাদের ফোর্স ছিল? ব্রিটিশ গভর্নমেন্ট। তা ব্রিটিশ গভর্নমেন্ট যখন দেখলো যে ভারতবর্ষে 1858-তে এই 1857-তে এত বড় একটা ভয়ঙ্কর বিদ্রোহ হয়েছে, যা ওরা সামলাইতে পারলো না একটা প্রাইভেট কোম্পানি, তখন ব্রিটিশ গভর্নমেন্ট কি ডিসাইড করলো যে ভারতের শাসনভার সরাসরি নিজের হাতে নিয়ে নিল। অর্থাৎ ইস্ট ইন্ডিয়ার কোম্পানি কি করলো? গন। এখন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, ভারতের শাসনভার ডাইরেক্ট ইন্ডিয়াতে শাসন করবে ব্রিটিশ গভর্নমেন্ট। এখন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ডিসব্যান্ড করে দিল, অর্থাৎ ব্যান্ড করে দিল, আর দরকার নেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওদের উদ্দেশ্য ফিল আপ হয়ে গেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওদের উদ্দেশ্য ফিল আপ করে দিয়েছে। এখন ব্রিটিশ সরকার সরাসরি ইন্ডিয়ার শাসনভার নিজের হাতে নিল। ওই জন্য বলছি ব্রিটিশ গভর্নমেন্ট ভারতের শাসনভার সরাসরি নিজের হাতে নিয়ে নিল 1858-তে। ঠিক আছে, সেই 1858-তে ব্রিটিশ গভর্নমেন্ট যখন সরাসরি নিজের হাতে নিয়ে নিল, এখন ব্রিটিশ গভর্নমেন্ট নিজেদের মতো চালাবে। তাহলে এই যে 1858-তে সরাসরি ব্রিটিশ গভর্নমেন্ট নিজের হাতে ক্ষমতাটা নিয়ে নিল, এই ক্ষমতাটা কতদিন চললো? ভারতের স্বাধীনতা অবধি। ভারতের স্বাধীনতা কবে হয়েছে? 1947-এর 15ই আগস্ট, তাই না? ভারতের স্বাধীনতা কবে পেলাম? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কবে? 15 আগস্ট। কত হইলো? 15 আগস্ট 1947। 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট ভারত স্বাধীন হলো। অর্থাৎ তার আগে 1858 থেকে 1947 অ্যাপ্রক্সিমেট 100 ইয়ার্স, মানে 100 বছর
ব্রিটিশ গভর্নমেন্ট সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করছিল। আর তার আগের 100 বছর, আর 1608 থেকে 1757 থেকে 1858 অব্দি 1858 অব্দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনভার ছিল। এখন তোমাদের যদি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাই তাহলে আরো ভালো মতো বুঝবে, দেখো বিষয়টা। তাহলে কি বুঝলাম? 1757 থেকে 1858 অব্দি কাদের শাসন থাকলো? এটা, এই শাসন থাকলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতের উপর সরাসরি শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোনো ব্রিটিশ গভর্নমেন্ট শাসন করেনি। আর 1858 থেকে 1947 মানে 1947 সাল অব্দি, ভারতের স্বাধীনতা আগ অব্দি 1947 সাল অব্দি কাদের ডাইরেক্ট শাসন থাকলো? ব্রিটিশ গভর্নমেন্ট, অর্থাৎ ব্রিটিশ সরকারের। বুঝতে পারছো তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ সরকারের মধ্যে পার্থক্যটা কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে প্রাইভেট কোম্পানি, যারা 1757 থেকে 1858 অব্দি সরাসরি 100 বছর নিজেরা শাসন করলো। আর ব্রিটিশ সরকার হচ্ছে 1858 থেকে 1947 সাল অব্দি শাসন করলো। তাহলে এই দুইটা কি আলাদা? না, দুইটা আলাদা না, দুইটা একই। একটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, ব্রিটিশের প্রাইভেট কোম্পানি, আর একটা হচ্ছে সরাসরি ব্রিটিশ কোম্পানি। এত বছর যে শাসন করছিল 1757 থেকে 1858 সাল অব্দি, তাতেও ব্রিটিশ গভর্নমেন্টের ইনডাইরেক্টলি হাত ছিল, অর্থাৎ ইনডাইরেক্টলি তাদের ইনফ্লুয়েন্স ছিল। আর এখন এবার ডাইরেক্ট চলে আসলো বিষয়টা, পদ্মা আড়ালে কাজ করতে এতদিন 1757 থেকে 1858 অব্দি, এবার 1858 থেকে 1947 অব্দি একদম পদ্মার সামনে চলে আসলো। এটুকু পার্থক্য, আর কিছু পার্থক্য নেই। এমন না যে ভেবো না যে এটা একটা ভালো কোম্পানি ছিল, এটা খারাপ, পরবর্তীতে খারাপ হাতে চলে আসলো, তা না। দুটোই একই ছিল, একই একই শিক্ষার এই পিঠ আর ওই পিঠ। ঠিক আছে, তাহলে তোমাদের মাথায় তাহলে ক্লিয়ার। 1757 থেকে 1858 অব্দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং 1858 থেকে 1947 সাল অব্দি ব্রিটিশ সরকারের শাসন ছিল। এইবার যে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়বো, এটা দুইটা ভাগে আমরা ভাগ করব। কি দুইটা ভাগে ভাগ করব? দেখো তোমাদের বোঝা যাচ্ছে। ভারতের সংবিধানের বিকাশকে ভারতের সংবিধানের বিকাশের ইতিহাসকে আমরা দুইটা ভাগে ভাগ করব। কি দুইটা ভাগে ভাগ করব? হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন বিকাশ, এটা কতদিন চললো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন 1765 থেকে 1765 থেকে কত সাল অব্দি চললো? 1858 অব্দি। ঠিক আছে, আরেকটা কি শাসন হলো? ব্রিটিশ গভর্নমেন্টের সরাসরি শাসন, অর্থাৎ ব্রিটিশ সরকারের সরাসরি শাসন। এটা কবে থেকে কতদিন জলদি চললো? এটা ব্রিটিশ রাজশক্তির শাসনাধীন বিকাশ, এটাকে বলা হয় ব্রিটিশ রাজশক্তির শাসনাধীন বিকাশ। ব্রিটিশ রাজ শক্তির শাসনাধীন বিকাশ। কতদিন চললো এটা? 1858 থেকে 1947 সাল অব্দি। তাহলে ক্লিয়ার? বুঝতে পারলে? দুটো ভাগে ভাগ করব।
ব্রিটিশ আমরা ভারতের সংবিধানের ইতিহাস, সংবিধানের বিকাশের ইতিহাসকে দুটি পর্বে ভাগ করব। একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন বিকাশ 1765 থেকে 1858, আর এটা হচ্ছে ব্রিটিশ রাষ্ট্রপতির শাসনাধীন বিকাশ, সেটা হচ্ছে 1858 থেকে 1947। তাহলে চলো এবার আমরা দেখি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন বিকাশ, আমরা এই সেক্টরটাকে নিয়ে আগে প্রথম আলোচনা করি। তারপর 100 বছর পড়ানোর পর, মানে 100 বছরের ল গুলা পড়ানোর পর তারপরে তোমাকে আবার 100 বছরের ল গুলো পড়ানো, ঠিক আছে? তাহলে চলো এটাকে নিয়ে আগে আলোচনা করি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন বিকাশের ক্ষেত্রে পড়তে গেলে প্রথম যেই আইনটা সম্পর্কে আমরা জানবো 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে। দেখতে পাচ্ছ রেগুলেটিং অ্যাক্ট 1773। তাহলে এই আইনটির গুরুত্ব কি ছিল, মানে ইম্পর্টেন্স, মানে এই আইনটা আনার কারণ বা এই আইনটা আনার ফলে ওদের কি কি লাভ হলো। প্রথমে কি বলা হচ্ছে দেখো, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্ম পরিচালনা ও নিয়ন্ত্রণের ব্যাপারে ব্রিটিশ সরকারের প্রথম পদক্ষেপ। তার মানে কি, আমি যদি তোমাকে হাইলাইট করে দিই, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্ম পরিচালনা এবং আরেকটা কি, এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ব্রিটিশ গভর্নমেন্টের প্রথম পদক্ষেপ। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে কাজকর্ম পরিচালনা করবে, কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে, তার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট সর্বপ্রথম পদক্ষেপ নিল কোন আইনটির মাধ্যমে, 1757 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। এই আইনটির মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্ট প্রথম একটা কোনো কাজ করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করলো। রেগুলেটিং মানে কি, নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? ওই জন্য রেগুলেটিং অ্যাক্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কাজকর্ম পরিচালনা নিয়ন্ত্রণের ব্যাপারে ব্রিটিশ সরকার একটা প্রথম একটা কাজ মানে পদক্ষেপ নিল, ঠিক আছে? দ্বিতীয় ইম্পর্টেন্স কি, ভারতে কেন্দ্রীয় শাসনের বুনিয়াদ রচিত হলো। ভারতে কি শাসনে, কেন্দ্রীয় শাসনে। কেন্দ্রীয় শাসন বলতে আমি তোমাকে কি বোঝাচ্ছি, আগে মানে 1773 সাল আগ অব্দি, মানে ব্রিটিশ তোমার দেওয়ানি লাভ করা, তারপরে তোমার পলাশি যুদ্ধ করার থেকে শুরু করে, এবং 1773 সাল অব্দি ব্রিটিশরা সারা ভারতবর্ষের উপর কেন্দ্রীয় ভাবে শাসন করতো না। তোমাদের যদি আরেকটু ভালো মতো বুঝাই, এখানে ধরো এটা ইন্ডিয়া, তাই তো? তৎকালীন সময় ইন্ডিয়াটা অন্যরকম ছিল, তাই তো এটা দিয়ে বুঝাচ্ছি, বর্তমান পলিটিক্যাল ম্যাপ দিয়ে বুঝাচ্ছি। এটাই যদি ধরো ইন্ডিয়া, ব্রিটিশরা তিনটা প্রেসিডেন্সি বানিয়েছিল আমাদের দেশে, কি কি, একটা হচ্ছে কলকাতা প্রেসিডেন্সি, একটা হচ্ছে মুম্বাই প্রেসিডেন্সি, আর একটা হচ্ছে মাদ্রাস প্রেসিডেন্সি। এই তিনটা প্রেসিডেন্সিতে ব্রিটিশরা কিভাবে শাসন কার্য চালাতো, ইন্ডিপেন্ডেন্টলি শাসন কার্য চালাতো। অর্থাৎ যারা বেঙ্গল প্রেসিডেন্সির উপরে শাসন কার্য চালাচ্ছে তারা শুধু বেঙ্গল প্রেসিডেন্সির কাজই দেখবে, তারা মুম্বাই প্রেসিডেন্সি বা বোম্বে প্রেসিডেন্সি বা মাদ্রাস প্রেসিডেন্সির কাজ দেখবে না। সেই মাদ্রাস প্রেসিডেন্ট যা খুশি তাই হোক, তাদের আমার দেখার দরকার নেই। কারো উপরে কেউ কারো ক্ষমতা প্রয়োগ করতে পারবে না, সবাই ইন্ডিপেন্ডেন্টলি বা স্বায়ত্ত শাসন ছিল, মানে স্বায়ত্ত আমার প্রত্যেকটা প্রেসিডেন্সিতে। তেমনি বোম্বাই প্রেসিডেন্সিতে তো শুধু বোম্বাই প্রেসিডেন্সি কাজকর্ম দেখবে, সে কলকাতা প্রেসিডেন্সি বা চেন্নাই প্রেসিডেন্সি কাজকর্ম দেখবে না। তেমনি যারা চেন্নাই, সরি না, মাদ্রাস প্রেসিডেন্সি, আমি চেন্নাই বলি এখন বর্তমান নাম অনুসারে, মাদ্রাস প্রেসিডেন্সি, তাই সেম মাদ্রাস প্রেসিডেন্সিও বাংলা প্রেসিডেন্সি বা বোম্বে প্রেসিডেন্সি কাজকর্ম দেখবে না। অর্থাৎ তিনটাই আলাদা আলাদা অ্যাজ এ ইউনিট হিসেবে কাজ করবে। কিন্তু এই আইনটি আসার আগ অব্দি, বিফোর 1773, এই আইনটি আসার আগ অব্দি এইরকম সিস্টেম ছিল, তিনটা প্রেসিডেন্সি আলাদা আলাদা ভাবে কাজ করতো। এইবার কি হলো, এই আইনটি আসার পর, অর্থাৎ 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট আসার পর ভারতে কেন্দ্রীয় শাসনের বুনিয়াদ রচিত হলো। কেন্দ্রীয় শাসনের বুনিয়াদ রচিত মানে কি, এবার এই তিনটা প্রেসিডেন্সির মধ্যে একটা প্রেসিডেন্সিকে হেড অফ দ্য প্রেসিডেন্সি করা হলো। কাকে হেড অফ দ্য প্রেসিডেন্সি করা হলো, কলকাতা প্রেসিডেন্সি হেড। আর এই দুটা প্রেসিডেন্সিকে কি করা হলো, এর আন্ডারে রাখা হলো। কলকাতা প্রেসিডেন্সির আন্ডারে বোম্বে প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি কাজ করবে। অর্থাৎ কলকাতা প্রেসিডেন্সি হয়ে গেল বস, আর এরা দুজন হলো তার আন্ডারে থাকা কর্মচারী, ঠিক আছে? কলকাতার প্রেসিডেন্সির আন্ডারে এরা যেহেতু, এখন কলকাতার প্রেসিডেন্সি যা বলবে বোম্বে প্রেসিডেন্সিকে এবং মাদ্রাস প্রেসিডেন্টকে সেই অনুসারেই কাজ করতে হবে, বা কলকাতার প্রেসিডেন্সিকে তাকে কলকাতার রিপোর্ট দিতে হবে আমি কি কাজ করলাম কি না করলাম। এটাই বলেছে ভারতের কেন্দ্রীয় শাসনের বুনিয়াদ হয়েছিল। মানে কেন্দ্রীয় শাসন কি, একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে, সেন্ট্রাল পয়েন্ট থেকে আমি সারা ভারতবর্ষের উপর শাসন করবো, এটাই ছিল। ওই জন্য বলছে কেন্দ্রীয় শাসনের বুনিয়াদ রচিত হলো। এবার দেখো তৃতীয় কি বলেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজনৈতিক ও প্রশাসনিক কাজকর্ম স্বীকৃতি লাভ করলো। কি করলো, রাজনৈতিক ও প্রশাসনিক কাজকর্মের স্বীকৃতি লাভ করলো। এতদিন অব্দি কোনো রাজনৈতিক বা প্রশাসনিক কাজের ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে স্বীকৃতি দিল না বা দেয়নি। ওরা নিজেদের মতো কাজ করে গেছে, নিজেরা কোনো যুদ্ধ করা করেছে, নিজেরা কোনো চুক্তি করা করেছে, ওটা কোনো স্বীকৃতি ছিল না, মানে অফিসিয়াল কোনো স্বীকৃতি ছিল না। এইবার কি হলো, রাজনৈতিক ও প্রশাসনিক স্বীকৃতি দিল এই আইনটির মাধ্যমে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা কাজ করবে তার একটা রাজনৈতিক ও প্রশাসনিক স্বীকৃতি থাকবে ব্রিটিশ পার্লামেন্টে।
তাহলে বুঝতে পারছো তিনটা পয়েন্ট। কি পয়েন্ট? একটা হচ্ছে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজকর্মের পরিচালনা ও নিয়ন্ত্রণের ব্যাপারে ব্রিটিশ গভর্নমেন্টের প্রথম পদক্ষেপ নিল। দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয় শাসনের বুনিয়াদ রচিত হলো। এবং তৃতীয় হচ্ছে রাজনৈতিক প্রশাসনিক কাজে স্বীকৃতি লাভ করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে বুঝতে পারছো কি ঘটনাটা? তাহলে এবার আমরা দেখবো ইস্ট ইন্ডিয়া 1773 সালের রেগুলেশন অ্যাক্টের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল। বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমে দেখি বাংলার গভর্নর জেনারেল। এবার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য কি করা হলো, বাংলার যে গভর্নর ছিল সে বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল হিসেবে আখ্যায়িত করা হলো। আগে ছিল শুধু গভর্নর, পরে হয়ে গেল বাংলার গভর্নর জেনারেল। জিভি লিখছি শর্টকাটে বোঝানোর জন্য, ওই জন্য গভর্নর প্রথমে ছিল বাংলার শুধু গভর্নর, পরে হলো বাংলার গভর্নর জেনারেল, জেনারেলটা অ্যাড হলো, অর্থাৎ তার র্যাঙ্ক বাড়লো, এক কথা, তাই না, প্রমোশন হইলো। আগে ছিল শুধু গভর্নর, এবার হলো গভর্নর জেনারেল। ঠিক আছে, এই আইনটির মাধ্যমে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল হিসেবে আখ্যায়িত করা হয়। তার পদ বৃদ্ধি পেল, র্যাঙ্ক বৃদ্ধি পেল, গভর্নর জেনারেল তো বানায় দেওয়া হলো। এবার সে তো শাসন করবে তিনটা প্রেসিডেন্সির উপরে। একা তো একটা ব্যক্তি সারা ভারতবর্ষের মতো এত বড় একটা দেশকে শাসন করা সম্ভব না। তাহলে এখন শাসন করতে গেলে একটা টিম বানাইতে হবে, একটা বডি বানাইতে হবে, তার জন্য টিমের মানে একটা ট্রলির মতো বানাইতে হবে, টিম বানাইতে হবে। সেই টিম বানানোর জন্য তাকে সাহায্যের জন্য 4 সদস্যের একটি প্রশাসনিক পরিষদ গঠন করা হলো। 4 সদস্যের একটি প্রশাসনিক পরিষদ, অর্থাৎ গভর্নর জেনারেল এবং তার 4 জন থাকবে, টিম থাকবে, টিম মেম্বার 4 জন থাকবে। এই টোটাল 5 জন মিলা সারা ভারতবর্ষে, অর্থাৎ বিশেষ করে 3টা প্রেসিডেন্সির উপর শাসন করবে। ঠিক আছে, তাহলে সাহায্যের জন্য 4 সদস্যের একটা প্রশাসনিক পরিষদ তৈরি করে দিল। এবার কি হচ্ছে, তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল কি হইলো? লর্ড ওয়ারিং হেস্টিং হইলো প্রথম বাংলার গভর্নর জেনারেল হইলো। ঠিক আছে, গভর্নর না, কিন্তু গভর্নর জেনারেল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসেবে কে ছিল, বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসেবে ছিল লর্ড ওয়ারিং হেস্টিংস। উনি হলো বাংলার প্রথম গভর্নর জেনারেল। কোন আইনের মাধ্যমে হয়েছে? 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসেবে তাকে বলা হয়। এইবারে আরেকটা, এবারে পরের বৈশিষ্ট্য যদি দেখি, বোম্বে ও মাদ্রাস প্রেসিডেন্সির গভর্নরদের বাংলার গভর্নর জেনারেলের অধীনস্থ করা হলো। তোমাকে ম্যাপের মাধ্যমে বোঝালাম 3টা প্রেসিডেন্সি ছিল, একটা হচ্ছে কলকাতা প্রেসিডেন্সি, একটা হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি, আর একটা হচ্ছে মাদ্রাস প্রেসিডেন্সি। 3টা প্রেসিডেন্সি ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতো, অর্থাৎ স্বাধীন ছিল তারা একে অপরের কাজে। এই আইনটির মাধ্যমে 3টি প্রেসিডেন্সির মধ্যে 3টি প্রেসিডেন্সিকে একজনের আন্ডারে আনা হলো, একটা প্রেসিডেন্সির আন্ডারে আনা হলো, অর্থাৎ বাংলা প্রেসিডেন্সকে ওর র্যাঙ্ক হাই হলো, অর্থাৎ ও বস হয়ে গেল। আর বাকি যে দুটো প্রেসিডেন্সি থাকলো, একটা হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি আর একটা হচ্ছে যে মাদ্রাস প্রেসিডেন্সি, বাংলার প্রেসিডেন্সির আন্ডারে আনা হলো। সেটাই বলা হয়েছে বোম্বে ও মাদ্রাস প্রেসিডেন্সির যে গভর্নরদের বাংলার গভর্নর জেনারেল হিসেবে আখ্যায়িত করা হলো। ঠিক আছে, এতদিন ওপরে তারা আলাদা আলাদা ছিল, এখন তার অধীনস্থ করা হলো। এবার কি হচ্ছে, 1774 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা হলো। ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো। এটা হচ্ছে এবার প্রেসিডেন্সির আন্ডারে তো আইনে ফেলালাম, মানে এতদিন এইবার হচ্ছে একটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করলো। কবে করলো? 1774 সালে কলকাতায় ফোর্ট উইলিয়ামে, ভালো করে দেখো, ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করলো। সুপ্রিম কোর্ট মানে বিচার ব্যবস্থা। তাহলে 1774 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা করলো, মানে ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করলো। তা সুপ্রিম কোর্ট যখন প্রতিষ্ঠা করলাম, কোর্টে তো কেউ জজ থাকবে, বিচারটা কে করবে? ফাঁকা কোর্টে কেউ বিচার করবে নাকি? তাই না, একজন বিচারপতি তো লাগবে, একজন বিচারপতি বা আদার্স বিচারপতির প্রয়োজন। তো ওই জন্য প্রধান বিচারপতি সহ, মানে প্রধান বিচারপতি একজন প্লাস 3 জন অন্যান্য সাধারণ বিচারপতি নিয়ে টোটাল 4 জনের একটা কোর্ট, সুপ্রিম কোর্ট তৈরি হলো কলকাতায়। কত সালে? 1774 সালে কলকাতার ফোর্ট উইলিয়ামে প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলো। তারপর এই আইনের মাধ্যমে আরেকটা কি হলো, কোম্পানির কর্মচারীদের নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হলো। কোম্পানি যারা কর্মচারী ছিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা কর্মচারী ছিল, তাদেরকে নিষেধাজ্ঞা করে দিল। অর্থাৎ ব্যান, কিসের জন্য নিষেধাজ্ঞা, কিসের উপর নিষেধাজ্ঞা করে দিল? স্থানীয় অধিবাসীদের কাছ থেকে, অর্থাৎ এখানকার যারা স্থানীয় ইন্ডিয়ান যারা ছিল, তাদের থেকে কোনো রকম উপহার গ্রহণ করতে পারবে না, কোনো রকম ঘুষ নিতে পারবে না, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কর্মচারী তারা কোনো ব্যক্তিগত ব্যবসায় লিপ্ত থাকতে পারবে না, অর্থাৎ ব্যক্তিগত ব্যবসা থেকেও তাদেরকে ব্যান করে দেওয়া হবে। বুঝতে পারছো? 3টা জিনিস, একটা হচ্ছে তারা স্থানীয় অধিবাসীদের কাছ থেকে কোনো রকম উপহার সামগ্রী গ্রহণ করতে পারবে না, তাদের থেকে কোনো রকম ঘুষ নিতে পারবে না, এবং স্থানীয় অধিবাসীদের এবং তার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত ব্যবসায় লিপ্ত থাকতে পারবে না। এই কাজটা করার কারণটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া মানে
এই আইনটা আসার আগে 1773 সালে রেগুলেটিং আইন আসার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা প্রচন্ড কারাপ্টেড হয়ে গেছিল, অর্থাৎ প্রচন্ড দুর্নীতি পরায়ণ হয়ে উঠছিল। এত টাকা খাইছে যে ধারণা করা যায় না, কল্পনার বাইরে। যেটাই ইংল্যান্ডের পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে যেটা রে করে উঠছিল, যেটা কি হচ্ছে, এটা ব্রিটিশ জাতির প্রতি একটা লজ্জা যে একটা প্রাইভেট কোম্পানি গিয়া কোনো বিদেশে গিয়ে এরকম দেদার টাকা লুট করতেছে দুর্নীতির মাধ্যমে। তার জন্য এই আইনটা করা হয়েছিল, কোম্পানি কর্মচারীদের নিষেধাজ্ঞা করে ওরা কোনো স্থানীয় অধিবাসী থেকে উপকার গ্রহণ করতে পারবে না, ঘুষ নিতে পারবে না এবং ব্যক্তিগত ব্যবসায় লিপ্ত থাকতে পারবে না। এটা হলো 4 নাম্বার পয়েন্ট। এবার আমরা দেখবো 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্টে আমাদের কি বলেছে, কোম্পানির গভর্নিং বডি হিসেবে পরিচিত কোর্ট অফ ডাইরেক্টরস কে নির্দেশ দেওয়া হয় ভারতের মানে কোম্পানির গভর্নিং বডি হিসেবে। কোর্ট অফ ডাইরেক্টরস কি ছিল? কোম্পানির গভর্নিং বডি। এটা ছিল কোম্পানি গভর্নর। কোর্ট অফ ডাইরেক্টরস কোম্পানি গভর্নিং বডি। তাকে কি নির্দেশ দিল? তাকে নির্দেশ দেওয়া হলো, কোর্ট অফ কোম্পানি গভর্নর কোর্ট নির্দেশ দেওয়া হলো ভারতের রাজস্ব, দেওয়ানি ও সামরিক বিষয়াদিতে প্রতিবেদন পেশ করতে। রাজস্ব, দেওয়ানি ও সামরিক বিষয়াদিতে প্রতিবেদন পেশ করতে, অর্থাৎ রিপোর্ট দিতে হবে। ভারতের রাজস্ব হিসেবে কত টাকা কালেকশন হচ্ছে, ভারতের দেওয়ানি হিসেবে কেমন কাজকর্ম হচ্ছে, এবং ভারতের সামরিক হিসেবে কোনো যুদ্ধ হচ্ছে কিনা, ট্রিটি হচ্ছে কিনা, বা কোনো যুদ্ধ কোন লিপ্ত হয়ে যাচ্ছে কিনা, সেটার উপরে কোর্ট অফ ডাইরেক্টরসকে নির্দেশ দেওয়া হলো যে তোমরা এইসব বিষয়ের উপর ব্রিটিশ পার্লামেন্টকে বা ব্রিটিশ গভর্নমেন্টকে একটা রিপোর্ট দিতে হবে, কি ঘটনা ঘটছে ভারতে। ঠিক আছে, এতদিন অব্দি কোনো রিপোর্ট টিপোর্ট দিতে হবে না, যা খুশি তাই করতো, তো এখন রিপোর্ট দিতে হবে। ঠিক আছে, নির্দেশ একটা প্রতিবেদন পেশ করতে, এবং তার ফলে কোম্পানির উপর ব্রিটিশ গভর্নমেন্টের কি হলো, নিয়ন্ত্রণটা শক্তিশালী হলো, যার ফলে নিয়ন্ত্রণ কি হলো, নিয়ন্ত্রণ শক্তিশালী হলো। কার উপর? কোম্পানির উপর, ব্রিটিশ গভর্নমেন্টের নিয়ন্ত্রণ শক্তিশালী হলো। তাহলে বুঝতে পারছো তাহলে কি করা হলো, সে 4 নাম্বার পয়েন্টের মাধ্যমে পয়েন্টটা কোথায় করা হলো, কোম্পানির গভর্নিং বডিকে নির্দেশ দেওয়া হলো ভারতের রাজস্ব, দেওয়ানি ও সামরিক বিষয়ে ব্রিটিশ গভর্নমেন্টকে একটা রিপোর্ট দিতে হবে। ঠিক আছে, দ্বিতীয় কি করা হলো, যার ফলে যে মানে অর্থাৎ ভারতের রাজস্ব কত টাকা কালেকশন হচ্ছে সেটার উপর তাকে রিপোর্ট দিতে হবে, অর্থাৎ কত টাকা তুমি কালেকশন করতেছো তার খরচা দিতে হবে, তার খরচার হিসাব দিতে হবে না, তার একটা হিসাব দিবে। দেওয়ানি কত টাকা, দেওয়ানি কেমন হচ্ছে সেটাও দিতে হবে, এবং সামরিক বিষয় কোনো যুদ্ধ কোনো লিপ্ত হয়েছে কিনা, কোনো ট্রিটি করতেছে কিনা যুদ্ধের পর, সেটার হিসাবে তাকে ব্রিটিশ পার্লামেন্টকে একটা রিপোর্ট দিবে। এবং এর ফলে কি হলো, এই যে রিপোর্ট দেওয়ার ফলে নিয়ন্ত্রণ আরো শক্তিশালী হলো। কার উপর? কোম্পানির উপর। ব্রিটিশ গভর্নমেন্টের কোম্পানির উপর নিয়ন্ত্রণ আরো শক্তিশালী হলো। মানে ব্রিটিশ গভর্নমেন্ট প্রথম কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো বলতে করলো আর কি। ঠিক আছে, একটা চেষ্টা করলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণে আনবে। আজকের জন্য এইটুক ছোট্ট একটি ভিডিও থাক, এরপরে থেকে তোমাদের জন্য একদম পুরো মানে এরপরের ভিডিওগুলোতে বাকি যে অ্যাক্ট, চার্টার অ্যাক্ট গুলো আছে সেটাকে নিয়ে আমি আলোচনা করব। এবার তাহলে এখন আমরা দেখব প্রথম যে